ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হচ্ছে আজ বিকেল 4:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে হবে এই কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। গতরাতে এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সহস্রাধিক শহীদ ও আহতদের আত্মত্যাগে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। এর দ্বিতীয় ধাপে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জন করতে চান। এই কমিটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন নিয়ে নানা রাজনৈতিক পক্ষ ও সামাজিক সাংস্কৃতিক উদ্যোগের সঙ্গে মত বিনিময় করবে। পরে সে অনুযায়ী দেশের জনগণকে সংগঠিত করতে চান তারা। কেন্দ্রীয় কমিটির পর ৬৪ জেলা, ১২ মহানগর এবং এরপর থানা পর্যায়েও কমিটি হবে। এদিকে আজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর শুরু হচ্ছে। এর অংশ হিসেবে ঢাকা বিভাগের মুন্সিগঞ্জে রয়েছে মত বিনিময় সভা। প্রধানমন্ত্রীর বাসভবন নয়, গণভবন পরিণত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে এই উদ্যোগ সরকারের। বিশেষজ্ঞরা বলছেন, নিহতদের স্মৃতি ও বিক্ষোভের চিত্র ফুটিয়ে তুলতে চিত্রকর্ম, ভাস্কর্য ও ডিজিটাল উপস্থাপনা রাখতে হবে। এক্ষেত্রে অবকাঠামোর তেমন পরিবর্তন দরকার নেই বলেও মত তাদের। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শেষ পর্যায়ে রূপ নেয় সরকার পতন আন্দোলনে। গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ছাত্র জনতার এই অভূতপূর্ব আন্দোলনে শহীদদের স্মরণে এবার সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করছে অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা বলছেন, আন্দোলনে নিহতদের স্মৃতি ও আত্মত্যাগের নিদর্শন থাকতে হবে জাদুঘরে। সেক্ষেত্রে ভিডিও প্রদর্শনীর পরামর্শ তাদের। সারা দেশের গণ অভ্যুত্থানের স্মৃতিও এখানে সংরক্ষণের পরামর্শ বিশেষজ্ঞদের। ইমপ্লিমেন্ট করা যেতে পারে আমরা কি ভাববো এই জাদুঘরকে নিয়ে। সেই জাদুঘরের যেমন পেইন্টিং হতে পারে, স্কাল্পচার হতে পারে, ফটোগ্রাফি হতে পারে প্রেজেন্টেশন হিসাবে, তারপরে একটা লাইট অ্যান্ড সাউন্ড হতে পারে, যেটা অন্যান্য বিষয় এখানে লাইট অ্যান্ড সাউন্ড আসলে অনেক কিছুই অনুধাবন করা যাবে। গণভবনকে জাদুঘর বানাতে অবকাঠামোগত খুব একটা পরিবর্তন করার প্রয়োজন নেই বলে মনে করেন পরিকল্পনাবিদরা। গণভবনে কিন্তু অনেকগুলো ভবন আছে, কিন্তু কোনোটাই সেই অর্থে বড় কোনো স্কেলের ভবন না। এবং আমরা যদি এই গণভবনটাকে যদি জাদুঘরে রূপান্তর করতে চাই, আসলে সেটাকে বড় কোনো পরিবর্তন আনার, বিশেষ করে কাঠামোগত পরিবর্তন আনার দরকার নেই। বরঞ্চ যা আছে যেভাবে আছে সেই কাঠামোটাকে রেখে দেয়া, সেই কাঠামোর ভেতরে যেই অভ্যন্তরীণ ইন্টেরিয়র পরিবর্তনগুলো এনে সেটা যেন গণমানুষের করা। 1974 সালে নির্মিত হয় গণভবন। বঙ্গবন্ধু তার কার্যালয় হিসেবে ব্যবহার করতেন এটি। অন্য কোনো সরকার প্রধান ব্যবহার না করলেও 2010 সালের মার্চ থেকে সেখানে বসবাস করছিলেন শেখ হাসিনা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ অনেকেই এখনো কাতরাচ্ছেন হাসপাতালে কিংবা বাসায়। তাদের সুস্থ জীবনে ফেরার সম্ভাবনা দিন দিন কমছে। সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ। তবে স্বাস্থ্য উপদেষ্টা বলছেন, গুরুতর আহত সবারই চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতে কাজ করছে সরকার। রাজধানীর ডেমরার মাদ্রাসা শিক্ষার্থী সাকিব আল হাসান 5 আগস্ট আন্দোলনে গিয়ে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হন। সরকারি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ তুলে ভর্তি হন বেসরকারি হাসপাতালে। বিনামূল্যে চিকিৎসা না পাওয়ার অভিযোগ তার। রয়েছে সুস্থ জীবনে ফেরা নিয়ে শঙ্কা। হঠাৎ কোথা দিয়ে যে গুলি আসলো বলতেই পারি না। কোনো পুলিশ দেখা যায় না, কিছু দেখা যায় না, হঠাৎ করে গুলি আইসা আমার পায়ে একটা লাগছে, আমার সামনে 2 জন স্পট ডেড। সাকিবের মতো আন্দোলনে গুলিবিদ্ধ অনেকেই কাতরাচ্ছেন হাসপাতালে। এমনই একজন রামপুরার অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী কাউসার খন্দকার। 6টি অপারেশনের পরও আরও অপারেশন লাগবে তার। আমাকে বলছে ডাক্তার যে 4 ঘন্টার ভিতরে যদি অপারেশন না হয় আমার পা কেটে ফেলা হবে। আমি স্বাধীন দেশে, এই দেশে স্বাধীনের মতো আমি যেন স্বাধীন মুগ্ধ হয়ে আমি যেন চলতে পারি। ছাত্র আন্দোলনে ঠিক কতজন হতাহত হয়েছে তার সঠিক হিসাব এখনো জানা যায়নি। ভর্তি রোগীদের গল্প যেন কল্পকাহিনীকেও হার মানায়। খুন পরে দূর থেকে পুলিশ আমাকেও গুলি করেছে, কারণ আমাকে আবার আমাদের বাচ্চারা যে স্যারের গায়ে গুলি লাগছে। গুলি খাওয়ার কষ্ট যে না খাইছে সে বুঝবে না। বাট তারপরেও ভালো লাগতেছে জাতি এই দানব সরকার, জালিম সরকার, স্বৈরাচার সরকার থেকে মুক্তি পেয়েছে। হাত নিয়ে আমি পারতেছি যন্ত্রণা, আমার হাত কারেন্ট শর্ট যেরকম করে এরকম শর্ট খেয়ে সারাদিন শর্ট থাকে। আমি রাত্রেবেলা ঘুমাতেও পারি না। স্বাস্থ্য উপদেষ্টা বলছেন, গুরুতর আহত সবারই উন্নত চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করবে সরকার।
হাসপাতাল থেকে তথ্য নিয়ে আমাদের একটা তালিকা তৈরি হয়েছে এবং সেই তালিকাটাকে কেন্দ্র করে যারা নিহত হয়েছে তাদের জন্য কি করতে হবে, যারা আহত আছে তাদের চিকিৎসার কী করতে হবে, অনেকের রিহেবিলিটেশন হবে, তাদের জন্য আমরা চেষ্টা করছি আরও উন্নত কোনো চিকিৎসা দেওয়া যায় কিনা। ছাত্র আন্দোলনে গুরুতর আহত অনেকেরই হাত পা কেটে ফেলতে হয়েছে, দৃষ্টিও হারিয়েছেন অনেকে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করে প্রজ্ঞাপন জারি করতে আজ সকাল 10টা পর্যন্ত সময় দিয়েছেন আন্দোলনকারীরা। না হলে আবারও সড়ক অবরোধের হুঁশিয়ারি তাদের। শনিবার বিক্ষোভকারীদের অবস্থানের কারণে 8 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে শাহবাগে। এতে আশেপাশের বিভিন্ন সড়কে গাড়ির চাপ পড়ে। শনিবার দুপুর 1টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সরকারি চাকরিতে বয়সসীমা 35 করার দাবিতে আন্দোলনকারীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, চাপ পড়ে আশপাশের সড়কে। বিকেল 3টায় এই কর্মসূচি শেষ করার কথা থাকলেও তা হয়নি। আন্দোলনকারীরা বলছেন, অনেক দেশেই চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর, যা এদেশে 30 বছর। নতুন বাংলাদেশে এই বৈষম্য দূর হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। আমাদের সরকারি চাকরিতে বয়স 35 করা হোক, এই লক্ষ্যে আমরা আজকে 12 বছর পর্যন্ত সংগ্রাম করে আসছি। আমাদের সংগ্রামে কোনো ডাকে সাড়া দেয়নি। এখানে প্রত্যেকটা অংশগ্রহণকারী এক একজন লিডার, প্রত্যেকে সাধারণ চাকরি প্রত্যাশী। সরকারের উচ্চ মহল থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো আশ্বাস বা আমাদের সাথে সাক্ষাৎ করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ব্লকে ছাড়বো না। সন্ধ্যার পর একটি প্রতিনিধি দল উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে কথা বলতে যান। তারা জানান, সরকারকে কিছুদিন সময় দেওয়ার কথা বলেন উপদেষ্টা, তবে এতে সাড়া দেননি বিক্ষোভকারীরা। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে একটি বৈষম্যহীন কমিশন গঠন করবেন। সেই কমিশনে গুরুত্ব দিয়ে প্রথম থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি থাকবে সেটা হলো আমাদের যে যৌক্তিক দাবিটি, এই দাবিটির একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসা। আমি বলতে চাই যে আপনারা অনেক দূর থেকে এসেছেন, আমরা বলেছি যে এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। রাত 9:30টার দিকে সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা। এতে 8 ঘন্টা পর শাহবাগে যান চলাচল শুরু হয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন থানা থেকে লুট হওয়া 850 পিস্তল এখনো উদ্ধার হয়নি। এগুলোই সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। সারা দেশে লুট হওয়া 2000-এর বেশি অস্ত্র উদ্ধার হয়নি এখনো। র্যাব বলছে এসব অস্ত্র রোহিঙ্গা ক্যাম্প আর জলদস্যুদের হাতে চলে যেতে পারে। আর রাজধানীতে ছিনতাই ডাকাতির মতো ঘটনা বেড়ে যাওয়ার শঙ্কায় ডিএমপি। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানী সহ বিভিন্ন স্থানে থানায় হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় লুট করা হয় অস্ত্র। এছাড়া নরসিংদী ও শেরপুর কারাগারে হামলার সময়ও খোয়া যায় অস্ত্র। পুলিশ সদর দপ্তরের হিসেব বলছে, সারা দেশে থানা থেকে লুট করা হয়েছে অন্তত 5829টি বিভিন্ন ধরনের অস্ত্র। এগুলোর মধ্যে 3500-এর মতো উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও 2066টি অস্ত্রের সন্ধান মেলেনি। র্যাব বলছে, সবচেয়ে দুশ্চিন্তার বিষয় পিস্তলের মতো ছোট অস্ত্র নিয়ে। 850 পিস্তল এখনও উদ্ধার করা যায়নি। এগুলো বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ এবং রোহিঙ্গা ক্যাম্পে চলে যাওয়ার আশঙ্কা তাদের। কিছু কিছু অস্ত্র আমরা এমনভাবে উদ্ধার করেছি যেগুলো তারা বিক্রি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছিল। সো তারা যখন এগুলো বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছিল, সেই বিক্রিরত অবস্থায় কিন্তু আমরা তাদেরকে গ্রেফতার করেছি এবং এই অস্ত্রগুলো উদ্ধার করেছি। জলদস্যু প্রবণ একটা এলাকা ছিল, শান্ত এলাকা ছিল, সেটাকে যদি উত্তপ্ত করা না হয়। এছাড়া আমাদের যে একটা সংকট রয়েছে, আমাদের রোহিঙ্গা সংকট রয়েছে, এই সংকটটাকে কাজে লাগিয়েও যেন এই অস্ত্র কোনোভাবে যেন সেদিকে ব্যবহৃত না হয়, সেদিকেও আমাদের নজরদারি রয়েছে। অস্ত্র উদ্ধারে এখনও ছাত্র জনতার সহায়তা চাচ্ছে ডিএমপি। কর্মকর্তারা বলছেন, সন্ত্রাসীদের হাতে এসব অস্ত্র গেলে রাজধানীতে বাড়তে পারে ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধ। আমাদের কাছে হস্তান্তর না করে তাহলে একটা আশঙ্কা থেকেই যায় যে তারা অস্ত্রগুলোর মিসইউজ করতে পারে এবং সন্ত্রাসী বা চোর ডাকাতের হাতে যদি অস্ত্র চলে যায় তাহলে এটা আমাদের জন্য একটা থ্রেট হবে। সে লক্ষ্যে আমরা যে সমস্ত প্রিভেন্টিভ মেজার নেয়ার, সেই মেজার নেওয়া অব্যাহত আছে। প্রায় প্রতিদিনই পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার হচ্ছে রাজধানীতে। এমন ঘটনায় নগরবাসীকে তথ্য দিতে অনুরোধ করেছে ডিএমপি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী বিভাগে এখনো উদ্ধার হয়নি লুটের 92টি আগ্নেয়াস্ত্র সহ প্রায় 1150 অস্ত্র। কোনো সন্ধান নেই 11,000-এর বেশি গোলা বারুদের।
রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন এসব অস্ত্র উদ্ধার না হলে হুমকিতে পড়বে জননিরাপত্তা। তবে প্রশাসন বলছে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অস্ত্র হাতে দেখা গেছে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকেও। প্রকাশ্যে পুলিশের সামনে চলে অস্ত্রের মহড়া। তাদের গুলিতে হতাহত হন অনেক ছাত্র জনতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থানা ও ফাঁড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। রাজশাহী বিভাগের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হয় ৩৪৯টি অস্ত্র, ১৬,৮২২টি গোলাবারুদ। অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ২৫৭টি অস্ত্র ও ৫,৭৯৫টি গোলাবারুদ। অন্যদিকে রাজশাহী বিভাগে লাইসেন্সকৃত ২,২৭৯টি অস্ত্রের মধ্যে জমা পড়েছে ১,১৩১টি। এখনও উদ্ধার করা হয়নি ১,১৪৮টি অস্ত্র। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন বেসামরিক মানুষের হাতে আগ্নেয় অস্ত্র জননিরাপত্তার জন্য হুমকি। অস্ত্র লুণ্ঠিত হয়েছে, অস্ত্র ছড়িয়ে গেছে, এটা একটা দিক যেরকম। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতার অভাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি যে মানুষের যে আস্থাহীনতার অভাব, এই দুইটা একসাথে কিন্তু মানুষকে কিন্তু আরও বেশি আতঙ্কিত করে তোলে। রাজশাহী বিভাগীয় কমিশনার বলছেন যে কোনো মূল্যে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। যত দ্রুততম সম্ভব, যত নিবিড়ভাবে সম্ভব, যত কঠোরভাবে সম্ভব আমরা পরিচালনা করব, যাতে একটি অবৈধ অস্ত্র যাতে বাইরে না থাকে। যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদেরও আইনের আওতায় আনার আহ্বান সংশ্লিষ্টদের। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। থানা থেকে অস্ত্র লুট ও উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামের থানা থেকে কি পরিমাণ অস্ত্র লুট হয়েছে, কোনো সুনির্দিষ্ট তথ্য আছে কিনা, আর এগুলো উদ্ধারে যৌথ বাহিনী অভিযানের অগ্রগতি সম্পর্কে জানাবেন। গত 5ই আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেই অভ্যুত্থান পরবর্তী থানাগুলো থেকে, অর্থাৎ চট্টগ্রামের মহানগরীর 16টি থানা এবং যে ফাঁড়িগুলো রয়েছে, সেই ফাঁড়ির মধ্যে 8টি থানা থেকেই অস্ত্র লুটের পাশাপাশি 8টি ফাঁড়ি, এই ফাঁড়িগুলো থেকে প্রায় 500 অস্ত্র এবং 12,000 গোলাবারুদ লুট হওয়ার পর এগুলো নিয়ে নানা ধরনের অভিযান চালানো হচ্ছিল এবং গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে খুব একটা সাড়া মেলেনি। মাত্র 35টা অস্ত্র উদ্ধার করতে পেরেছিল র্যাব, বাকি কোনো গোলাবারুদ দিয়ে আর উদ্ধার হয়নি। এছাড়া আমরা দেখেছি 2009 সাল থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত যে বৈধ অস্ত্র ছিল, যে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সরকার, সেইটির পরে সর্বশেষ বুধবারে মঙ্গলবার রাত পর্যন্ত যে সময় ছিল, সে সময়ের মধ্যে 124টি অস্ত্র এখনও জমা পড়েনি। তো সব মিলিয়ে বলা চলে চট্টগ্রামের যে বৈধ অবৈধ অস্ত্র ছিল এবং থানা থেকে যে লুট হওয়া অস্ত্র, সব মিলিয়ে প্রায় 624টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি এবং 12,000 গোলাবারুদ এখনও খোয়া গিয়েছে। ফলে এইসব অস্ত্র যারা চিহ্নিত সন্ত্রাসী রয়েছে এবং ছিন্নমূল রয়েছে, এছাড়া চট্টগ্রাম যেহেতু একটি উপকূলীয় অঞ্চল, এখানকার জলদস্যু কেন্দ্রিক একটি অঞ্চলও রয়েছে, আবার পাশাপাশি কক্সবাজারের যেহেতু রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি লোক রয়েছে এবং সেখানে রোহিঙ্গা ক্যাম্পগুলোকে কেন্দ্র করে এক ধরনের সন্ত্রাসী তৎপরতা সারা বছরই আমরা নানা মাধ্যমে, গণমাধ্যমে সেই খবরগুলো আমরা পেয়ে থাকি। ফলে আশঙ্কা করা হচ্ছে এদের হাতে যেতে পারে এই অস্ত্রগুলো। তবে যেহেতু গত বুধবার রাত থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে সেসব অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারে, সেটি তারা উদ্ধারের চেষ্টা করছেন। তবে বুধবার থেকে আজকে পর্যন্ত যে অভিযানগুলো চলেছে, সেটিতে খুব একটা আমরা দেখিনি যে অস্ত্র উদ্ধারের কোনো ভালো ফলাফল পেতে। তো এখন পর্যন্ত যেটি বলা চলে, চট্টগ্রামের যে পুলিশের যে খোয়া যাওয়া অস্ত্রগুলো, সেগুলো উদ্ধার না হয় টহল পুলিশ থেকে শুরু করে পুলিশদেরকে যে এখন যে কার্যক্রম শুরু হয়েছে পুলিশের, ফলে পুলিশকে অনেকটাই অস্ত্রবিহীন তাদেরকে অভিযান বা তাদের যে দায়িত্ব সেটি পালন করতে হচ্ছে। তবে পুলিশ সদস্যরা বলছেন তারা এখন পুলিশ সহ অন্যান্য বাহিনীকে মিলেই আসলে তাদের অভিযানগুলো পরিচালনা করছেন, ফলে কিছুটা হয়তো অস্ত্রের জন্য তাদের বেগ পেতে হচ্ছে এবং তারা সেই অস্ত্র উদ্ধারে আবার এই যৌথ বাহিনীগুলোকে নিয়ে তারা অভিযান পরিচালনা করছেন। সব মিলিয়ে বলা চলে চট্টগ্রাম মহানগরী এবং চট্টগ্রাম জেলা যে অস্ত্রগুলো এখনো লুটে আছে, সেগুলো উদ্ধারে তৎপরতা এখনো চলমান রয়েছে। জি রাকিব, আপনি সাথেই থাকবেন। এবার সিলেট থেকে এই বিষয়ে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, সিলেটে এই যৌথ অভিযান সম্পর্কে জানতে চাই। আর ডিএমপি যে একটা আশঙ্কা করছে, এখন পর্যন্ত কি আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি, এরকম কোনো চিত্র আছে কিনা?
দেখুন, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সাথে সাথে কিন্তু সিলেটের যে বিভিন্ন থানা রয়েছে, পাশাপাশি যে পুলিশ ফাঁড়িগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু দুর্বৃত্তরা হামলা চালায় এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানকার যে মূল্যবান নথিপত্র ছিল সেগুলো অনেকটা জ্বালিয়ে দেওয়া হয়। পাশাপাশি সেখান থেকে যে অস্ত্র, পাশাপাশি যে গোলাবারুদগুলো ছিল সেগুলো কিন্তু দুর্বৃত্তরা নিয়ে চলে যায় এবং এই সংখ্যাটি 101টিতে দাঁড়িয়েছিল, যেটি আমাদেরকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে এবং তারা বলছেন যে এখন পর্যন্ত 80টি অস্ত্র কিন্তু তারা উদ্ধার করতে পেরেছেন। তবে কী পরিমাণ গোলাবারুদ সেখান থেকে আসলে লুট হয়েছে সেটি সম্পর্কে তারা স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি এবং পাশাপাশি তারা বলছেন যে 21টি অস্ত্র এখন পর্যন্ত লুট হয়েছে, সেই 21টি অস্ত্র তারা কিন্তু উদ্ধারের সার্বিক চেষ্টা চালাচ্ছেন এবং আপনি জানেন যে বেশ কিছু সংখ্যক লাইসেন্স দেওয়া হয়েছিল অস্ত্রের 2009 সালের পর থেকে, তো সেগুলো কিন্তু আসলে সরকারি নির্দেশনা মোতাবেক সেগুলো কিন্তু ফেরত চাওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে জেলা প্রশাসন আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে যে জেলা এবং মহানগর মিলিয়ে 543টি হচ্ছে এই যে লাইসেন্সধারী অস্ত্র সেগুলো কিন্তু জমাযোগ্য ছিল। এর মধ্যে এখন পর্যন্ত কিন্তু উদ্ধার হয়নি 59টির মতো অস্ত্র এবং তারা বলছেন যে এর বেশিরভাগই হচ্ছে সিলেট মেট্রোপলিটন এলাকার মধ্যে এবং কিছুদিন আগে কিন্তু সম্প্রতি সিলেট মেট্রোপলিটন এলাকায় নতুন পুলিশ কমিশনার এসে যোগদান করেছেন। তো সেক্ষেত্রে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার যেহেতু নতুন এসেছেন, সুতরাং তার সাথে একটি বৈঠক করে তারা কিন্তু এই যে মেট্রোপলিটন এলাকার মধ্যে যে অস্ত্রগুলো রয়েছে, যেগুলো কিন্তু এখন পর্যন্ত জমা দেননি যারা লাইসেন্স নিয়েছিলেন, তাদের কাছ থেকে কিন্তু উদ্ধার করার যে প্রক্রিয়াটি সেটি সম্পন্ন হবে। পাশাপাশি আমরা দেখেছি যে যৌথ বাহিনীও কিন্তু যেই থানাগুলো থেকে অস্ত্র লুটপাট হয়েছে সেই অস্ত্রগুলো লুটপাটে হওয়া অস্ত্রগুলো উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবারে আমরা দেখতে পেরেছি নগরীর মীরাবাজার এলাকার একটি বাসা থেকে তল্লাশি চালিয়ে কিন্তু একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় এবং এই ঘটনায় কিন্তু এই অস্ত্র লুটকারী একজনকে আটকও করেছে কিন্তু র্যাব এবং এভাবে কিন্তু যৌথ বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর তারা কিন্তু তাদের অভিযান পরিচালনা করে আসছে এবং তারা বলছে যে আসলে দ্রুততম সময়ের মধ্যে যে লুট হওয়া অস্ত্রগুলো তারা কিন্তু ফেরত আনার চেষ্টা করবেন। সিলেট থেকে এই ছিল সবশেষ। চট্টগ্রাম ও সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। অস্ত্র উদ্ধার নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আপনি তো এই যৌথ অভিযানের বিষয়টি কাভার করছেন এবং নিয়মিত তথ্য রাখছেন, তো এই বিষয়ে আমাদের সার্বিক তথ্য জানাবেন। দেখুন, 4 তারিখ থেকে শুরু হয়েছে এই যৌথ বাহিনীর যে অভিযান, আজকে 8 তারিখ 4 দিন অভিযান হয়েছে। মাত্র 53টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে এবং যে 3,20,000 গোলা বারুদ আসলে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। 3 তারিখে পুলিশ সদর দপ্তর থেকে তথ্য দেওয়া হয়েছিল, সেটি কী পরিমাণ উদ্ধার করা গেছে সে নিয়েও কিন্তু পুলিশ সদর দপ্তর এখন পর্যন্ত কোনো উত্তর দিতে পারেনি এবং 4 দিনের পরিসংখ্যান যদি আমি বলতে চাই, প্রায় 6,000-এর মতো অস্ত্র কিন্তু লুট হয়েছিল এবং প্রায় 5.5 লাখের মতো গোলা বারুদ লুট হয়েছিল। সেখানে কিন্তু উদ্ধার হয়েছিল, জমা পড়েছিল 3,000-3,500-এর মতো এবং 2,000 অস্ত্র কিন্তু এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। 2,000 অস্ত্রের মধ্যে মাত্র 53টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু একটি প্রশ্ন থেকে যায় যে যৌথ বাহিনী যে অভিযানটি পরিচালিত হচ্ছে সেটি আসলে কতটা বাস্তবসম্মত হচ্ছে এবং তারা কতটা আসলে অগ্রসর হতে পারছে। আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনি নিশ্চয় জানেন, আমরা সংবাদেও দেখছিলাম যে 2009 সালের পর থেকে এই বছরের চলতি মাসের 3 তারিখ পর্যন্ত যেই পরিমাণের অস্ত্র লাইসেন্স করে দেওয়া হয়েছিল প্রায় 50,000, তার চেয়েও বেশি, তার কী পরিমাণ অস্ত্র জমা পড়েছে, কী পরিমাণ গোলাবারুদ জমা পড়েছে সেই নিয়েও কিন্তু পুলিশ সদর দপ্তরের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তারা সুনির্দিষ্ট কোনো তথ্য গণমাধ্যমকে দিতে পারে না। সেক্ষেত্রে বড় সংখ্যক একটি অস্ত্র গোলাবারুদ কিন্তু এখনও মাঠে রয়ে গেছে, এখনও কিন্তু রয়েছে। যেমনটা আমরা প্রতিবেদনে দেখছিলাম যে রোহিঙ্গাদের হাতে পড়তে পারে, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হাতে পড়তে পারে এবং এটি কেনা বেচাও হচ্ছে, এমন একটি অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা গতকালকেও দেখেছি জেনেভা ক্যাম্পে, গতকালকেও কিন্তু গোলাগুলি ঘটনা ঘটেছে। গত কয়েকদিন ধরে জেনেভা ক্যাম্পে একই রকম ঘটনা ঘটছে, যদিও খুব বেশি হত্যাভোগ বা চুরি ছিনতাইয়ের ঘটনা সামনে না আসলেও সেটি যে একেবারেই হচ্ছে না তা কিন্তু না এবং এই অস্ত্রগুলো কিন্তু অবৈধ কাজে ব্যবহার হতে পারে, সেটিকে মাথায় রেখে যৌথ বাহিনী যে অভিযানে পরিচালনা করছেন সেটি যাতে করা হয় এবং এই যে 4 দিনে মাত্র 53টি অস্ত্র উদ্ধার করা হয়েছে, যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা অপরাধ নিয়ে কাজ করেন, তারা কিন্তু বলছেন যে যৌথ বাহিনী অভিযানে যদি এত কম সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয় তাহলে কিন্তু দুটি প্রশ্ন মাথায় আসে। প্রথম প্রশ্নটি হচ্ছে যে এই অস্ত্র
অস্ত্রগুলি কেন উদ্ধার করা যাচ্ছে না, দ্বিতীয় হচ্ছে এই অস্ত্রগুলি এমন কার হাতে গেল যে এখনও 4 দিন পার হয়ে গেল কিন্তু উদ্ধার করা যাচ্ছে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযানের যে তৎপরতা সেটিও কিন্তু খুব বেশি নজরে আসছে না। বাহ্যিক কোনো বা দৃশ্যত কোনো অভিযান কিন্তু আমাদের নজরে আসছে না। সারা দেশে মাত্র 53টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেটি নিয়ে কিন্তু যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা অপরাধ নিয়ে কাজ করেন, তারা কিন্তু বলছেন তাদের অভিযান নিয়ে একটি প্রশ্ন থেকে যায়। কারণ 50,000 বৈধ লাইসেন্সে কী পরিমাণ লাইসেন্স এখন কী পরিমাণ অস্ত্র এখন পর্যন্ত জমা পড়ে সেটি নিয়েও কোনো পুলিশের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট তথ্য নেই। একই সঙ্গে 2000 অস্ত্রের মধ্যে মাত্র 53টি এবং 3,20,000 গোলা বারুদের মধ্যে কী পরিমাণ যে জমা পড়েছে সেটি নিয়েও কিন্তু তারা কারো কাছে কোনো তথ্য আসলে এখন পর্যন্ত নেই। সব মিলে বলা যায় যে যেই পরিমাণের 4 দিনে যতটা আশা করা গিয়েছিল তার চেয়ে খুব কম পরিমাণের অস্ত্র কিন্তু উদ্ধার করা হয়েছে। বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। এবি পার্টির প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। দলের সাথে কিছু ক্ষেত্রে মত পার্থক্য তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যে অবস্থান করছেন, সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ব্যারিস্টার রাজ্জাক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। দলটির আইনি এবং আন্তর্জাতিক বিষয়ে দেখভাল করতেন। 2019 সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন। এর আগে জামাতে সংস্কারের তাগিদও দিয়েছিলেন। বিশেষত 1971 সালে মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য দলটিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছিলেন ব্যারিস্টার রাজ্জাক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। শনিবার আইন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে আরও 4 আইনজীবীকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগের কথা জানানো হয়। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করবেন। তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা পাবেন বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। অন্য 4 প্রসিকিউটর হলেন মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হোসাইন তামিম, বিএম সুলতান মাহমুদ ও আবদুল্লাহ আল নোমান। অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। শনিবার রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, স্থায়ী তত্ত্বাবধায়ক সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় তার দল। এজন্য নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে বিএনপি। নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে ফখরুল বলেন, মূল ঘটনার চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে। তারা ভালোই করছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তারা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন এবং করেছেন অনেকগুলো। জনগণের পূর্ণ সমর্থন দরকার, সহযোগিতা দরকার। বড় রকমের ক্রান্তিকাল যাচ্ছে, এই ক্রান্তিকাল থেকে কাটিয়ে উঠতে এই বিপ্লব পরবর্তী সময় আমরা যেন সবাই এক হয়ে কাজ করতে পারি, তাহলে বিপ্লবের যে লক্ষ্য সেই লক্ষ্যকে আমরা ধরে রাখতে পারব। শ্রমিক অসন্তোষে এখনো বন্ধ রয়েছে কমপক্ষে 15টি ওষুধ শিল্প কারখানা। শনিবার কয়েকটি কারখানায় উৎপাদন শুরু হলেও বন্ধ রয়েছে স্কয়ার, ইনসেপ্টা, হেলথ কেয়ারের মতো বড় প্রতিষ্ঠানগুলো। শ্রমিক আন্দোলনে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে টালমাটাল সাভার, আশুলিয়া, গাজীপুরের বিভিন্ন ওষুধ কারখানা। মালিকদের দাবির মুখে কারখানাগুলোর প্রবেশ মুখে সেনা মোতায়েন হলেও কমেনি অস্থিরতা। ওষুধ শিল্প সমিতির নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুস্তাফিজুর রহমান জানান, ইনসেপ্টা, জেএমআই, হেলথ কেয়ার সহ প্রায় 15টি ওষুধ কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা। শ্রমিকদের দাবির মুখে বেশিরভাগ কারখানায় এমন কিছু কর্মকর্তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে যাদেরকে ছাড়া কারখানা চালানো অসম্ভব। জিম্মি করেও পদত্যাগ করানো হয়েছে। শিগগিরই কারখানা চালুর বিষয়ে সব মহলের সাথে আলোচনা চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, স্কয়ার, ইনসেপ্টা, হেলথ কেয়ারের মতো বড় প্রতিষ্ঠানে উৎপাদন বন্ধের কথা আমরা শুনছিলাম, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এই বিষয়ে? সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছি শিল্প পুলিশ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে, যে আজকে কিন্তু অধিকাংশ যে ফার্মাসিউটিক্যালস আছে, ওষুধ তৈরি কারখানা আছে, সেগুলো খোলা রয়েছে। বিশেষ করে স্কয়ার এবং এখানে যারা ইউনিকেয়ার হেলথ
যে দুটি কারখানায় আন্দোলন হয়েছিল সেই কারখানা সহ বেশ কিছু কারখানা আজকে কিন্তু খোলা রয়েছে এবং আপনি জানেন যে বেশ কিছু কারখানায় 21 দফা কোনোটিতে 18 দফা দাবিতে শ্রমিকরা আন্দোলন করছিলেন। এদের মধ্যে যে কমন দাবিগুলো ছিল সেগুলো হচ্ছে যে কিছু কর্মকর্তার অপসারণ, কর্মী ছাঁটাই বন্ধ, বেতন বৈষম্য দূর করা, বেতন বাড়ানো এবং খাবারের মান নিশ্চিত করা সহ বেতন বৃদ্ধি, এগুলো কিন্তু মূল দাবি ছিল শ্রমিকদের। এবং আমরা খোঁজ নিয়ে যেটি জেনেছি যে এই দাবিগুলো বেশ কিছু দাবির সাথে শ্রমিকদের সাথে মালিক পক্ষের সমঝোতা হয়েছে এবং সমঝোতার কারণেই আজকে কিন্তু অধিকাংশ কারখানা খোলা রয়েছে। আমি এই বিষয়টি নিয়ে গাজীপুর শিল্প পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম। তিনি টঙ্গী জোনের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আছেন এবং তিনি বলছেন যে আজকে টঙ্গী অঞ্চলে বেশ কিছু যে এখানে ফার্মাসিউটিক্যালস আছে, ওষুধ তৈরি কারখানা আছে, সবগুলোতে উৎপাদন চলছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর তার কাছে নেই। এবং তিনি বলছেন যে জেলার এই যে ওষুধ কারখানাগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই কিন্তু আজকে খোলা রয়েছে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। ফলে কয়েকদিন আগে যে আন্দোলন ছিল, শ্রমিকদের অসন্তোষ ছিল এবং এর প্রেক্ষিতে যে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সেই বিষয়টি উন্নতি হয়। এখন কিন্তু কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন প্রক্রিয়া চলছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল ওষুধ কারখানার সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। সংযুক্ত আরব আমিরাতে হাসিনা সরকার বিরোধী বিক্ষোভ করে বন্দী হওয়া 57 প্রবাসীর মধ্যে 14 জন দেশে ফিরেছেন। অন্তর্বর্তী সরকারের বিশেষ তৎপরতায় ক্ষমা পাওয়ার পর চট্টগ্রামে 12 ও ঢাকায় অবতরণ করেন 2 জন। স্বজনদের প্রত্যাশা, কর্মহীন এসব প্রবাসীর পুনর্বাসনে পাশে থাকবে সরকার। 16 বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের আলাইনে বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা করতেন বোয়ালখালীর কানুনগো পাড়ার বিশ্বজিৎ বণিক। 19 জুলাই হাসিনা সরকার বিরোধী বিক্ষোভে যোগ দিয়ে গ্রেফতার হন তিনি। পরে 10 বছরের সাজা হয় তার। তবে অন্তর্বর্তী সরকারের বিশেষ উদ্যোগে ছাড়া পাওয়ার পর শনিবার রাত 8টায় পৌঁছান চট্টগ্রামে। আমাদের দূতাবাস থেকে সহকর্মীরা গেছে, আমাদেরকে অনেক হেল্প করছে, তার কারণে ওনারা গেছে বিদায় হয়তো আমরা মুক্ত হতে পারছি। বিশ্বজিতের মতো সংযুক্ত আরব আমিরাত থেকে এয়ার অ্যারাবিয়ার 2টি ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন আরও 11 জন। এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন 2 জন। অনিশ্চিত বন্দি জীবনের শঙ্কা কাটিয়ে ঘরে ফেরার আনন্দ তাদের চোখে মুখে। সবাই আশ্বাস দিচ্ছিল, এখানে যারা ছিল জেলের মধ্যে সবাই আশ্বাস দিচ্ছিল যে তোমাদের 10 বছর হবে না, এর আগের ছেড়ে দিবে। আমাদের দেশে প্রাউড ফিল করতেছি, আমাদের দেশের মাটিতে আমরা সহি সালামতে ফেরত এসেছি। ছাত্র ভাইদের উপর আক্রমণ করা হচ্ছে, তো এগুলা দেখতে দেখতে আসলে আমি যদি বলি আমি মানুষ হিসাবে আমি সহ্য করতে পারিনি। স্বজনদের প্রত্যাশা, কর্মহীন হয়ে পড়া এসব প্রবাসীর পুনর্বাসনের পাশে থাকবে সরকার। যারা দেশে আসছে তাদের জন্য একটা পুনর্বাসনের ব্যবস্থা করে, ওইটা আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। শাহজালাল বিমানবন্দরে 2 জনকে স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দুবাইয়ে গ্রেপ্তার বাকিদেরও আসার ব্যবস্থা করা হবে বলে জানান তারা। প্রবাসীরা যেই আমাদেরকে সমর্থন জানিয়েছে রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে, সেটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। সুতরাং প্রবাসীদের অবদান অনস্বীকার্য। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, কোনো কনসুলেটে, কোনো এম্বাসিতে আমাদের প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার দিতে হবে। দেশে ফিরে আসা এই 14 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল আমিরাতের আদালত। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইলিশ উৎপাদনে 11 দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ। বিশ্বের 86% ইলিশ ধরা পড়ে এখানে। তারপরও সাধারণের নাগালে আসছে না এই মাছ। কোনো লাভ হয়নি রপ্তানি বন্ধ করেও। কারণ হিসেবে মাছ কম ধরা পড়ার কথা বলছে ব্যবসায়ী, ক্রেতা একে বলছেন অজুহাত। আর বিশেষজ্ঞদের মতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমলে মিলত সুফল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। পরবর্তী খবর জানিয়ে দিচ্ছি। হামলার অভিযোগে জরুরি সেবা ছাড়া সব সেবা বন্ধ রেখেছেন শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক কর্মচারীরা। শনিবার দুপুর থেকে তারা সেবা দেওয়া বন্ধ রাখেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বেলা 11:30টার দিকে শারমিন নামে এক রোগী হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। এ সময় রোগীর ভর্তি ফাইল নিয়ে বাগবিতণ্ডা থেকে চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলা চালায় রোগীর স্বজনরা। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর সদস্যরা। পরে দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত সেবা দেয়া বন্ধের ঘোষণা দেন চিকিৎসকরা। এদিকে কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েছেন রোগীরা। চিকিৎসকদের সেবা কাজে ফেরাতে কোনো উদ্যোগ নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের রোগী অসুস্থ, আমরা নিয়ে আসছি প্রায় আরো 3 ঘন্টা আগে। এই 3 ঘন্টার ভিতরে একটা ডাক্তার ছিল না যে একটা ওষুধ দেওয়ার মতো বা রোগীরা দেখার মতো। ফাইল চাওয়ার মতো একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত কিছু লোক আমাদের কর্তব্যরত দোতলায় মহিলা ওয়ার্ডে সিস্টারদের সাথে অসংলগ্ন আচরণ করে এবং উচ্চবাচ্য করে এবং হুমকি দামকে প্রদান করে। ওই রুগীর একটা ফাইলটা মনে হয় চেয়েছিল রুগীর লোক, সিস্টার বলছে যে ফাইল তো এইভাবে দেওয়া যাবে না, লিখিত ছাড়া, পরে ফাইল হারাই গেলে দায় দায়িত্ব কে নেবে। এই জন্য তারা সিস্টারদের সাথে অকথ্য ভাষায় গালাগালি করছে। এ বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে আছেন সহকর্মী সগির হোসেন। সগির হোসেন, জরুরি সেবা ছাড়া সব চিকিৎসা সেবা বন্ধ, এটা জানতে পারছি আমরা। এখন কি অবস্থা দেখছেন? আর আবারও ডাক্তারদের উপর আসলে হামলা হলো, এ বিষয়ে কি বলছেন সেখানকার এরা কেউ গ্রেপ্তার হয়েছেন কিনা? আপনার প্রথম যে প্রশ্নটা, যে গতকাল 11:30টার দিকে যেই ঘটনা, এই ঘটনার পরে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তারা ইমার্জেন্সি সকল কর্মচারী এবং চিকিৎসক নিয়ে বসেন। তাদের যেই দাবি সেটা হচ্ছে যে তাদের উপর হামলা করা হয়েছে। এই হামলার ঘটনায় তারা দ্রুত বিচার চেয়েছেন এবং যেন তাদের খুব দ্রুত আটক করা হয়, এই প্রতিবাদে তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন। শুধু জরুরি বিভাগ সেবা ছাড়া সব সেবাই কিন্তু কালকে ওই ঘটনার পর বন্ধ রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু রোগীদের অনেক ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিভিন্ন রোগীরা আসতেছে এবং তারা কিন্তু জরুরি বিভাগ ছাড়া কোনো সেবা পাচ্ছেন না। তার জন্য আশেপাশে যেই বেসরকারি হাসপাতালগুলো আছে সেখানে কিন্তু তারা সেবা নিচ্ছেন এবং অতিরিক্ত টাকা তাদের ক্ষয় হচ্ছে এবং ভোগান্তির শিকার হচ্ছে। পাশাপাশি আমরা হাসপাতাল কর্তৃপক্ষ 5 জনের নাম উল্লেখ করে 25 জনকে আসামি করে কিন্তু একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা পরবর্তীতে এখনো কিন্তু আসামিদের এখনো কিন্তু গ্রেফতার দেখানো হয়নি। তো এছাড়া আমরা যেটা দেখেছি যে শারমিন নামে যে রোগীটা ছিল, তিনি হসপিটালে আসলে তাকে হাসপাতালে যে চিকিৎসকরা তারা নাকি সেবা দেননি। এরকম ঘটনায় কিন্তু স্বজনরা একটা ফাইল, ওই যে রোগী তার ফাইল চায় এক সিনিয়র নার্স থেকে, তারা কিন্তু সেই ফাইল না দেওয়ার কারণেই কিন্তু এই হামলার ঘটনা ঘটেছে যতটুকু জেনেছি। এখনই দেখছেন যে জরুরি বিভাগে শুধু চিকিৎসা চলছে, এছাড়া কিন্তু যে ইনডোর এবং আউটডোর রয়েছে এখানে কিন্তু সেবা বন্ধ রয়েছে। এই ছিল হসপিটাল থেকে সর্বশেষ। শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সগির হোসেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ওয়ার্ড কাউন্সিলরদের অনুপস্থিতির কারণে সেবা পাচ্ছে না নগরবাসী। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রশাসক নিয়োগ হলেও কাউন্সিলরদের বিষয়ে মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনা না থাকায় করণীয় ঠিক করতে পারছে না সংস্থাটি। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পেরিয়ে গেলেও অফিসে আসছেন না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41 ওয়ার্ডের 34 জন কাউন্সিলর। 5 আগস্ট থেকেই দেখা মিলছে না তাদের। ফলে স্থবির হয়ে আছে এসব ওয়ার্ডের 17 ধরনের নাগরিক সেবা। শুধু নগরবাসী নয়, কর্মীরাও রয়েছেন বেকায়দায়। বর্তমান ওয়ার্ড অফিসের সচিবরা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করলেও রয়েছে নানা সীমাবদ্ধতা। মেয়ের জন্ম নিবন্ধন করতে চাচ্ছি, পারছি না। ঢাকায় থাকে মেয়ে, কিন্তু আসলে তো হচ্ছে না। ভোগান্তি আছে, কাজটা ল্যাংদি হচ্ছে, দেরি হচ্ছে, আর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটার সাথে একটা রিলেটেড। কোথাও স্কুল কলেজ কোনো কাজের জন্য কোনো ডকুমেন্টস এরা সাবমিট করতে পারছে না। আমরা একটা জবাবদিহিতার মধ্যে আছি। এরই মধ্যে অনুপস্থিত থাকা কাউন্সিলরদের তালিকা স্থানীয় সরকার বিভাগে পাঠিয়েছে সংস্থাটি। বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ হলেও কাউন্সিলরদের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি স্থানীয় সরকার বিভাগ। ফলে কাউন্সিলর নিয়ে উভয় সংকটে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। 2/3 বেশি কাউন্সিলররা অফিসে আসলে অনুপস্থিত রয়েছে এবং এটা সরাসরি ইম্প্যাক্ট পড়তেছে। আমরা এই বিষয়টা স্থানীয় সরকার বিভাগকে জানিয়েছি এবং তারা দেশের অন্যান্য জায়গায়ও আসলে এই ঘটনাটা ঘটেছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৪১ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ৪১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ১৪ জন। ২০২১ সালের বিতর্কিত নির্বাচনে জয়ী এসব কাউন্সিলর আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ইলিশ মাছ এখনো সাধারণের নাগালের বাইরে। রপ্তানি বন্ধ করেও কোনো লাভ হয়নি। ব্যবসায়ীদের দাবি সাগরে ইলিশ কম পাওয়া যাচ্ছে, তাই সরবরাহও কম। তবে একে অজুহাত বলছেন ভোক্তারা। বিশেষজ্ঞদের মতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমলে সুফল পাওয়া যেত। ইলিশ উৎপাদনে ১১ দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ। বিশ্বের ৮৬% ইলিশ ধরা পড়ে এখানে। সরকার রপ্তানিও বন্ধ রেখেছে, কিন্তু এখনও বাজারে ইলিশের দামে স্বস্তি মিলছে না। রাজধানীতে ১ কেজির ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত। ৭০০-৮০০ গ্রামের দাম ১৪০০ থেকে ১৬০০ টাকা। এই দামে ইলিশ কেনা প্রায় অসম্ভব। বিক্রেতাদের দাবি ইলিশ ধরা পড়ছে খুব কম। রপ্তানি বন্ধ হওয়ার পর আমরা যে আশা করছিলাম যে ইন্ডিয়া এবার ইলিশ যাচ্ছে না, আমরা বোধহয় কম দাম ইলিশ পাবো, কিন্তু তার কোনো লক্ষণ আমরা বুঝতেছি না। মানে কি হইলো এটা বুঝলাম না। ইন্ডিয়া মাছের কিন্তু মাছ হইতে হবে, তো সেটাও ঠিক আছে। মাছ যে যায় না এটাও ঠিক আছে। মাছ কম বিদয় দামটা বেশি। ইলিশের যোগান আসে মূলত চাঁদপুর, ভোলাসহ দক্ষিণাঞ্চল থেকে। মাছ ব্যবসায়ীরা বলছেন উজান থেকে বন্যার পানি আসায় ইলিশ কম পাওয়া যাচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই দাম কমছে না। এখন বর্তমানে সাগরেও কিন্তু মাছের উৎপাদন অনেক কম, কিন্তু ব্যয় কিন্তু অনেক বেশি, যার কারণে কিন্তু মাছের দাম কমছে না। বিশেষজ্ঞরা বলছেন দাম নাগালে রাখতে ইলিশের উৎপাদন বাড়াতে হবে, পাশাপাশি জেলেদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মানুষের নাগালের মধ্যে আনতে হলে পারে এই যে ইলিশ ধরে এনে বিক্রি করা মাঝখানে হাত বদল হয়, এই জায়গাটাতে কিন্তু হ্যান্ডেল করতে হবে। এবং জেলেদেরকে যারা যে হতদরিদ্র জেলেরা, তারা যে দাদনদারদের কাছে আষ্টে পৃষ্ঠে বাধা আছে, সেখান থেকে বের করে আনতে হবে। গত বছর ইলিশ উৎপাদন হয় ৫,৭১,০০০ টন, যা মোট মাছ উৎপাদনের ১২%। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আলামিন। আলামিন, ইলিশের দাম না কমার পেছনে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কথা বলা হচ্ছে, আপনি কি জানতে পেরেছেন এ বিষয়ে? দেখুন, এই মৌসুমটি কিন্তু আসলে ভরা মৌসুম ইলিশের। এই মুহূর্তে যে মাছ থাকার কথা বরিশাল পোর্ট রোড পাইকারি মাছের আড়তে, আসলে আমরা সেই ধরনের মাছ কিন্তু আমরা দেখছি না। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে আসলে সাগরে মাছ ধরা পড়ছে না, নদীতে ইলিশ কম, যার ফলে কিন্তু তারা নদী নির্ভর হয়ে পড়েছেন। যে বরিশালের নগরে যে আশেপাশে যে নদীগুলো রয়েছে, সেই নদীতে কিন্তু আসলে যে মাছ ধরা পড়ছে সেইগুলো কিন্তু আসলে তারা বিক্রি করছেন। ঢাকার যে অবস্থা, তার পাশাপাশি আমাদের যে বরিশালের যেখানে আমরা রয়েছি পাইকারি মৎস্য বাজারে, এখানে কিন্তু বরগুনা, পটুয়াখালী, কুয়াকাটা থেকে কিন্তু এখানে মাছ আসে। কিন্তু যে ব্যবসায়ীরা যেটি জানিয়েছে যে এখন কিন্তু সমুদ্রে মাছ কম ধরা পড়ছে, যার ফলে কিন্তু মাছ খুবই কম আসছে, যার ফলে কিন্তু দামও বৃদ্ধি রয়েছে। যেমন আমরা যেটি জানতে পেরেছি, আজকে যে দামটি চলছে যে ১২০০ গ্রামের যে ইলিশ, সেটি প্রতি মণ চলছে ৬৪,০০০ টাকা, এবং কেজি হচ্ছে এই মাছের যে ১৬০০ টাকা কেজি চলছে, এবং ১ কেজি সাইজের যে ইলিশ রয়েছে সেগুলো কিন্তু প্রতি মণ ৬২,০০০ টাকায় বিক্রি হচ্ছে, এবং সেগুলো কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে ১৫৫০ টাকা, এবং ৮০০ থেকে ৯০০ গ্রামের যে ইলিশ রয়েছে সেগুলো কিন্তু প্রতি মণ ৫৮,০০০ টাকা কেজিতে মনে বিক্রি হচ্ছে। কিন্তু কেজি যেটি বিক্রি হচ্ছে সেটি হচ্ছে ১৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং ৫০০ থেকে ৬০০ গ্রামের যে ইলিশ রয়েছে সেগুলো ৪৮,০০০ টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে, তবে কেজি বিক্রি হচ্ছে ১২০০ টাকা। এভাবে কিন্তু আসলে ছোট মাছ ধরা পড়ছে। আমরা যেটি দেখছি যে এখানে বাজারে আসার পরে আমরা সকাল থেকে যেগুলো দেখছি যে মাছের সাইজ কিন্তু একেবারেই ছোট, বড় মাছ কিন্তু আসলে আজকের বাজারে একেবারেই কম। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে বিভিন্ন প্রকার মাছ ধরা পড়ছে, ধাপে ধাপে ইলিশ আসছে, এবং বাজারে যে ইলিশগুলো আসছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে বিক্রি হচ্ছে। তবে এই বাজারে ইলিশ আসার পরে কিন্তু এগুলো কিন্তু বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন বাজারে ছড়িয়ে যাচ্ছে, ফলে কিন্তু হাত বদলের পরে কিন্তু আসলে দাম বৃদ্ধি পাচ্ছে। বাজারে বাজারে ইলিশের সরবরাহ বাড়ছে, ইলিশ রপ্তানি বন্ধ হয়েছে, তারপরে কিন্তু তারা সেই যে তাদের কাঙ্ক্ষিত দামে কিন্তু তারা ইলিশ পাচ্ছেন না। তারা যদি বলছেন যে দাম যে কমার যে বিষয়টি, সেটা কিন্তু বারবার নজরে আমরা কথা বলছি, সরকার এটিকে নজরে আনবে এবং মানুষ যাতে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে এই মাছ পান, সেই বিষয়টি যাতে সরকার নজরদারি টানে, সেই বিষয়টি কিন্তু তারা দাবি জানিয়েছে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে মাছের খবর আছে।
বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন। আজ থেকে ব্যাংকে নগদ টাকা উত্তোলনের সীমা থাকছে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা তোলার সীমা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। তখন দিনে 1 লাখ টাকা করে উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছিল। এর পরের সপ্তাহগুলোয় ধারাবাহিকভাবে 2, 3, 4 ও 5 লাখ টাকা তোলার সীমা আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক। নিরাপত্তার কারণে ব্যাংকের শাখায় টাকা স্থানান্তরের সমস্যায় এই পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া চেকের মাধ্যমে লেনদেনে তদারকি জোরদার ও সন্দেহজনক লেনদেন বন্ধ করতে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।